হলো মঙ্গলবার আর এখন বাজবে ও সকাল 9:30 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তো কালকে তো আপনাদেরকে বলেইছিলাম যে সোনামায়ের পাপা বাজার যাবে, পটল ভেঙেছে। তো আজকে বাজার থেকে সোনামায়ের জন্য একটা মতো চারাপোনা মাছ এনেছিল। সোনামায়ের পাপা ফোন করেছিল, বললো যে সোনামায়ের জন্য মাছ নিয়ে যাবো কি। আমি বললাম হ্যাঁ, সকলের জন্যই নিয়ে এসো। তো বাড়ির সবাই বললো মাছ আনতে বারণ কর, ওই মাশরুম যে ছাতুগুলি হয় ওই ছাতুগুলি আনতে বল। তো আমাদের বাড়ির সকলের জন্য মাশরুম ছাতু আনা হয়েছে। আর সোনামা তো ওই ছাতুগুলো চিবাতে পারে না, যেহেতু এখনও ভালো করে দাঁত বেরোয়নি। তো সেই কারণে সোনামায়ের জন্য একটা মতো চারাপোনা মাছ এনেছে। তো সোনামায়ের পাপা 10 থেকে 15 মিনিট আগে এসেছে। তো ওকে খেতে দিলাম। তারপরে এই যে মাছটা এই মুহূর্তে বনিয়ে পরে ভেজে নিচ্ছে একেবারে। এই মাছের তেল দিতেই আজকে চচ্চড়িটা ঠাকুমা বসাতে বললো। ঠাকুমা বললো আজকে চচ্চড়িটি কর, তারপরে দুটি মতো ভাতে আর মুড়িতে খাবো। তো সেই কারণে বিশেষ করে এই মাছের তেলটিতে চচ্চড়িটি বসাবো বলে মাছটি প্রথমে ভেজে নিচ্ছি। আর মাছটি প্রথমে ভাজা হয়ে গিয়েছে, বেশ ভালোই হয়েছে, না হলে খারাপও হয়ে যেত। ওই তেলটিতেই বটবটিগুলি দিয়ে দিলাম। এই বটবটিগুলি চচ্চড়িতে দেওয়ার জন্যই ঠাকুমা দিয়েছে বিশেষ করে। তো সেই কারণে একই তেলটিতে দিয়ে দিলাম। তো দাঁড়ান একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিই, তাহলে বেশ ভালো পরিমাণে সেদ্ধটাও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর আপনারা হয়তো ভাববেন যে মাছের তেলে দিয়েছি হালকা গন্ধ উঠবে, কিন্তু সেই রকম গন্ধ উঠবে না, জানেন তো, এর আগেও করেছি। তো সেই কারণে বিশেষ করে দিলাম। আর মাছের তেলেই যেহেতু চচ্চড়িটা করা হবে, তো এই মাছের তেলটিতেই তো সব সবজিগুলি কষানো হবে। তো সেই কারণে বিশেষ করে বটবটিটি মাছের তেলটিতেই ভেজে নিলাম, না হলে এই তেলটি আজারে আবারও অন্য তেল দিয়ে বটবটিটি ভাজতে হতো। তো যাই হোক, ওইদিকে বটবটিটা ভেজে নামিয়ে রেখেছি। আর এইদিকে 5 ফোড়ন, কটা মতো শুকনো লঙ্কা ফোড়ন, একটা মতো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আজকে না অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, জানেন তো। আজকে ভাবছি চচ্চড়িটা একটু ভাজা ভাজা করব, একদম যে ভাজা চচ্চড়ি করে ওই রকম ভাজা ভাজা করব না, তবে একটু শুকনো শুকনো মতো করব। প্রত্যেক দিন তো লতলতে টাইপের হচ্ছে, খেতে খুব একটা ভালো লাগছে না, একঘেয়েমি। তবে এই চচ্চড়ি ছাড়া আবার আমাদের বাঙালিদের বাড়িতে ভাতও পেরোয় না। তো সেই কারণে আজকে ভাবছি যে একটু শুকনো শুকনো করব। তো যাই হোক, সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এই মুহূর্তে বেশ ভালো পরিমাণেই ভেজেও নিয়েছি। তো দাঁড়ান এই সর্ষে বান্নাটা দিয়ে দিই। আর মাঝখানে অনেকক্ষণ কষিয়ে পরে বটবটিটাও দিয়ে দিয়েছিলাম। পরে পরিমাণ মতো জলটা দিয়ে দিই। আজকে খুব একটা বেশি জল দেবো না, আজকে অল্প পরিমাণে জল দেবো। বললামই তো আজকে এই চচ্চড়িটা একটু শুকনো শুকনো করার ইচ্ছা আছে, সেই কারণে অল্প পরিমাণে জল দিয়েছি। তো যাই হোক, ওইদিকে চচ্চড়িটা চাপিয়ে দিয়ে এসেছি। এইদিকে গ্যাসেতে জলটা গরম করতে দিয়ে গিয়েছিলাম। এই সবে মাত্র মাইপোস্টটি দিলাম। তো সোনা মায়ের কিছুদিন আগেই হলো মাইপোস্টে ভেঙে গিয়েছিল। মা একটা মতো মাইপোস্ট এনেছিল, তবে ওইটা বোতল মাইপোস্ট, যে পাইপের মাইপোস্টগুলি হয় না, ওইটাতে সোনা মা জলটা খেতে পাচ্ছিল না। তো সেই কারণেই এই মাইপোস্টগুলি আবার রান্না করিয়েছে আজকে। তো মাইপোস্টটা আনার সঙ্গে সঙ্গেই আমি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। যাই হোক, এই সবে মাত্রই ফুটটা এসেছে, 2 থেকে 3 মিনিট মতো ফোটাবো। তো ততক্ষণকে দাঁড়ান চচ্চড়িটা দেখি। এই যে জলটা কমে কমে এসেছে, আর একটু ভাজা ভাজা করি। আর ঢাকা চাপা দেবো না, কারণ এই মুহূর্তে দেখছি সব সবজিগুলো বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে ঢাকা চাপা দিলে সে ন্যাদনেতে মতনই হয়ে যাবে, আর শুকনো শুকনো করতে পারবো না। তো এরপরে ঢাকা চাপা দেবো না, এরপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। এই যে আপনারা হয়তো বুঝতেই পারবেন, আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন হয়তো দেখেন যে আমরা একটু লতলতে চচ্চড়িটাই নামাই। তবে আজকে এই আঁচে একটুকু শুকনো শুকনো নামাবো। তবে এই আঁচটিতেই একটু মানে নাড়াচাড়া নাড়াচাড়া করে শুকনো শুকনো নামাবো। এই যে এই মুহূর্তে চচ্চড়িটি হয়েও গিয়েছে। আর দেখুন কতটা পরিমাণে শুকনো শুকনো হয়েছে। আর আজকে ওই অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম, আবার মাছের তেলটিতে করা হয়েছে, তো খেতে খুব সুন্দর লাগছিল। দাঁড়ান এই মুহূর্তে আর সেরকম কোনো কিছু সবজি চাপানো নেই। আজকে সবজির মধ্যে হবে ওই চচ্চড়ি হয়েছে, আর আমরা টক হবে, আর এই যে মাশরুম ছাতু এনেছে, মাশরুম ছাতুর ঝোল করা হবে, আর হবে কপির ঝাল। তো কপির ঝালটা সেদ্ধ করা হয়েছে, সিটিটা বন্ধ করে দিয়েছি, তবে একটুকু মানে ভাপে রয়েছে, ওইটা ভাপে থাক। ততক্ষণকে না হয় এই ছাতুগুলো ভেজে নামিয়ে রাখি, ওই কপির ঝালটা নামিয়ে না হয় ছাতুর ঝোলটা বসিয়ে দেবো। তো সোনামাও আবার ওই দিকে চলে এসেছে। আজকে মায়ের একাদশী ছিল, জানেন তো, মায়ের বাড়িতেই অনেকক্ষণ ছিল সোনামা। তবে এই মুহূর্তে কান্নাকাটি করছিল। মা বললো একবার মতো ব্রেস্ট ফিডিং করা, দেখ ঘুমিয়ে যাবে বোধ হয়। তো দাঁড়ান সোনামাকে ঘুমটা পাড়িয়ে আসি। ওকে ওইদিকে ঘুমটা পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো দাঁড়ান এরপরে কফির ঝালটা চাপিয়ে দিই। তো আজকে কফির ঝালটাতে না কলাই দেওয়া হয়নি, জানেন তো। তো সেই কারণে একটু মশলার পরিমাণটা বেশিই রেখেছি। কফির ঝালে কলাই দেওয়া হলে বেশ খেতে ভালো লাগে। প্রত্যেক দিন কি আর কলাইটা দেওয়াটা উচিত বলুন? আর প্রত্যেক দিন কলাই দিলে আর কলাইগুলি কত কোটি বা থাকবে, কারণ এখন প্রায় কফির ঝাল করা হচ্ছে। সেই কারণে আজকে আর কলাই দিইনি। আর প্রত্যেকদিন কলাই একঘেয়েমি ভালোও লাগবে না, এই কারণে কলাইটা আজকে একটু স্কিপই করেছি। দেখি যে কলাই ছাড়া কফির ঝালটা কেমন খেতে লাগে। তো যাই হোক, কফিটা সেদ্ধ করে রেখেছিলাম, আর মশলাটা যেমনভাবে করা হয় মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তেলটা ছেড়ে ছেড়ে আসার পরে কফির ঝালটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে ম্যাশও করে নিয়েছি, তো হয়েও গিয়েছে। চলুন কফির ঝালটা নামিয়ে দেওয়া যাক।
ঝালটা নামিয়েছি, তারপরে আবারও সোনামা উঠে পড়েছিল। ওর ওই 10-15 মিনিটের ঘুম, জানেন তো এই দিনের বেলায় খুব একটা বেশিক্ষণ ঘুমাতে চায় না। তো তারপরেই ছাদেকে এলাম, কারণ সোনামায়ের পাপা আজকে অনেকক্ষণ থেকে এই ছাদটা বাগাচ্ছিল। ওই যে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি আর সোনামায়ের পাপা এই ছাদের উপরে খড়টি দিয়েছিলাম ওই গরমের জন্য। তবে অনেক দিন থেকেই খড়গুলি পচে গিয়েছিল, তো কেল্লায় আরে বেশি বেরোচ্ছিল। তো অনেক দিন থেকে সোনামায়ের পাপা বলছিল যে এখানটা বাগিয়ে দিতে হবে, এরপরে তো বর্ষাকাল চলে এসেছে আর খড়গুলির পচন ধরে এই ছাদটারও নষ্ট হবে। তো সেই কারণে বিশেষ করে অনেক দিন থেকে ভাবছিল। আর আজকে যেহেতু বাজার থেকে এসেছে অনেকটাই দেরিও হয়ে গিয়েছিল, আর ফ্যানটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। তো সেই কারণে আজকে ভাবলো যে আজকে আর মাঠ যাব না, আজকে না হয় এই জায়গাটাই বাগিয়ে নিই। আমাকে নিয়ে আসেনি, সোনামাকে মায়ের কাছে রেখে দিয়ে এসেছি। আজকে মা অনেকক্ষণই হলো আমাদের বাড়িতে রয়েছে, বললামই তো একাদশী, তো সেই কারণে রান্না বান্না নেই, সেই কারণেই রয়েছে। একটু পরেই ঘর চলে যাবে। মাকে বললাম আর একটু মতো বসো, সোনামাকে খাইয়ে দিই, তারপরে না হয় বাড়ি যাবে। তো মায়ের কাছেই সোনামা রয়েছে। আমি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপটা শেয়ার করি। আর দাঁড়ান, দেখবেন খড়গুলো কোন দিকে ফেলেছে। এই যে নিচেতে একটা মতো ঝাঁপ পেতেছে, ওই ঝাঁপটির উপরে খড়গুলো ফেলেছে। ওই যে পাশের বাড়িটি রয়েছে, ওই পাশের বাড়ির কাকুদেরই এইটি জায়গা। তো ওদের জায়গাতে যদি এই পচা খড়গুলি ফেলা হয় ওরা তো রাগ করবেই। তো সেই কারণে বিশেষ করে একটি ঝাঁপ দিয়ে ওই পচা খড়গুলি ফেলেছে, তাহলে ওই ঝাঁপটি শুধু ফেলে দিলে ফেলাতে সুবিধা হবে, আর হাতে করে পচা খড়গুলি ফেলাতে হবে না। তো যাই হোক, এই যে এই এতগুলি পাটা দেয়া হয়েছিল। তো সোনামায়ের পাপার আজকে তো প্রচণ্ড পরিমাণে হয়রানি হবে, বুঝতেই পারছি। এতগুলো পরিমাণে ইট, এতগুলো পরিমাণে পাটা সবগুলোই সোনামায়ের পাপাকে একাই নামাতে হবে। আজকে আর আমি কোনো হেল্প করতে পারবো না, কারণ সোনামা রয়েছে প্লাস রান্না। যাই হোক, এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এই মুহূর্তে সোনামায়ের খাওয়ানো, চান করানো সব কিছুই হয়ে গিয়েছে। তো মনীষা বুনুদের ঘরে দিয়ে এলাম আমি স্নান করতে যাব বলে। দিদিভাই বললো আমি ছাতুর ঝোলটারে চাপিয়ে দিচ্ছি, ওইদিকে আবার সোনা পাপা কান্নাকাটি করছি। সত্যি কথা বলতে দিদিভাই যতটুকু টাইম পায় এই রান্নাশালে আসার চেষ্টা করে, তবে সোনা পাপা কান্নাকাটি করে, তো সেই কারণে আর আসতে পায় না, জানেন তো। তবে দিদিভাই আজকে অনেকগুলো কাজ এগিয়ে রেখেছে, যেমন এই ছাতুর ঝোলের আলুটা সেদ্ধ করে রেখেছে, মশলাটা বেটে রেখেছে, অনেকগুলোই টুকিটাকি কাজ এগিয়ে রেখেছে। আর 1 নাম্বার আমরা টকটা করে রেখেছি, জানেন তো। মানে টুকিটাকি কাজগুলো এগিয়ে রাখলাম না অনেকটা, জানেন। আর যেদিন সোনা পাপা ঘুমোয় সেদিনে তো দিদিভাই পুরো রান্নাটাই করে দেয় এক নিমেষে, আপনাদেরকে তো বলেইছি। তো যাই হোক, এই মুহূর্তে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলাটা একটু কষানোর পরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে ছাতুগুলোও দিয়ে দিয়েছি। যে এরপরে দেখছি তলাতে লেগে লেগে আসছে, আর বেশিক্ষণ কষাবো না, এরপরে জলটা দিয়ে দেবো। আর এটা না খুব ঝোলঝোল করব না, এই মাশরুম ছাতুর ঝোলটা মোটেও ভালো লাগে না, একটু চাপচাপি ভালো লাগে। তবে আমাদের বাড়ির সদস্য সংখ্যাটা যেহেতু একটু বেশি, তো সেই কারণে একটু তো জল দিতেই হবে, না হলে ভাতগুলো মেখে তো খেতে হবে। আর সোনামায়ের পাপা, দাদা ভাই, বাবা ওরা তো একটু ঝোলটা বেশিই পছন্দ করে, ওরা শুকনো ভাত মোটেও খেতে পারে না। তো সেই কারণেই বিশেষ করে একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি। আর সত্যি কথা বলতে আজকে না ছাতুর ঝোলটা অপূর্ব লাগছিল, জানেন তো। কার কেমন লাগছিল আমি বলতে পারবো না, সবাইকার মুখের স্বাদ ভালো নয়, তবে আমার ছাতুর ঝোলটা দারুণ লাগছিল। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 4:30 মতো বাজবে, মিনিমাম ওই 4টে মতো বাজবে, ওই রকম টাইমে উঠে পড়েছিলাম। তারপরে সোনামাকে খাইয়ে রেডি করিয়ে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো এই মুহূর্তে তালটা মারতে বসেছি। আজকে মা বললো যে তাল রুটি হবে, প্রথমে ঠিক হলো যে তাল ফুরুলি হবে, তবে ঠাকুমা বলছিল যে না না তাল রুটি কর, তাল রুটি কর। তো সেই কারণে বিশেষ করে মা বললো যে তাল রুটি তাহলে করে দে। তো সেই কারণে এই যে তালটা মারতে বসে পড়েছি। তো দাঁড়ান, তালটা মারতে তো বসেছি, এই প্রথমে উপরে ছালগুলো ছাড়িয়ে নিই, তারপরে দেখি তালটা ভালো বেরোয় নাকি, কারণ এই তালটা একটু বেশি পরিমাণেই পেকে গিয়েছিল। মিনিমাম ওই 2 থেকে 3 দিন মতো রয়েছে। তো মা বললো খেপি ভালো করে দেখবি, পোকা হয়ে যেতে পারে। তো দাঁড়ান ভালো করে দেখি পোকা হয়েছে না হয়নি। ও বাবা, যা ভেবেছিলাম তাই, একেবারে পোকা হয়ে গিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, আরও তাল রয়েছে, আরও 2-3টে মতো রয়েছে। তো মা বললো যে ঠিক আছে খেপি ওইটা ফেলিয়ে দে, তাহলে আরও 2-3টে মতো রয়েছে, ওগুলো না হয় নিয়ে আয়, দেখ ভালো রয়েছে না খারাপ রয়েছে। তো দাঁড়ান এটা ফেলিয়ে দিয়ে আসি, আর একটা মতো ভালো দেখে নিয়ে আসি। তো এটা তো মনে হচ্ছে দেখে যে ভালো, তারপরে দেখি যদি আবারও খারাপ বেরোয়, তাহলে এখনও 2টো মতো তাল রয়েছে, তবে ওই 2টো মতো তাল যদিও খারাপ বেরোয় কিছু করার নেই। দাঁড়ান, এখনও পর্যন্ত মনে হচ্ছে তালটি ভালোই বটে, কারণ সেন্টটি বেশ ভালোই লাগছিল। আগের তালটা না সেন্টটা শুনেই একটু কেমন কেমন লাগছিল, একটু টোকো টোকো হালকা ঘ্রাণ উঠছিল। তো যাই হোক, দাঁড়ান প্রথমে ছালটা ছাড়িয়ে নিই, কারণ ছালটা যতক্ষণ না ছাড়াচ্ছি না বুঝতে পারবো না পোকাটা আছে না নেই, কারণ ছালটা তোলাতেও অনেক পোকাগুলি থেকে থেকে ছোটো ছোটো সাদা সাদা পোকাগুলি। তো দাঁড়ান ছালটা ছাড়িয়ে নিয়েছি, তো ভালো করে দেখছি, জানেন তো এই তালের পোকাগুলো একদম নিখুঁতভাবে দেখতে হয়, তাহলেই যে ভালো করে বোঝা যায়। তো দাঁড়ান মনে হচ্ছে এই তালটা বেশ ভালোই বটে, এই তালটা খারাপ নয়। দাঁড়ান আমি বাটিতে অল্প পরিমাণে জল রেখেছি, এই তালের ছালগুলি আস্তে আস্তে একে একে ছাড়িয়ে নিই, তারপরে এই বাটিতে দিয়ে দেবো, কারণ এই জলে
জলে যদি একটু ভিজিয়ে রাখা হয় না, তাহলে তালের পাল্পটা বেশ ভালো পরিমাণে বেরোয়, অনেকটা পরিমাণে বেরোয়। আর আজকে যেহেতু রুটি করা হবে, ময়দার সাথে একটু বেশি পরিমাণে তালের পাল্পটা লাগে, তো সেই কারণে এই জলে একটু ভিজিয়ে রাখছি। তারপরে না হয় মাড়িটা বার করে নেব। একটা মতো টিনের চালুনিও নিয়ে নিয়েছি। তো এই চালুনিটিতে মনে ছিল ছোটো থালাটা একটু মানে ছোট হয়ে যাচ্ছে চালুনিটার পরিমাণে, তো সেই কারণে বড় থালাটি নিলাম। ছোট থালাটিতে এই যে জলে যে তালগুলি ভিজিয়ে রেখেছিলাম ওগুলি তুলে তুলে রাখছি। আর শহরের লোকেরা এই তালের পাল্পটি আবার কিনে খায়, আর আমরা গ্রামের মানুষরা এটা সহজেই পেয়ে যাই, তবে একটু পরিশ্রম করতে হয়। এই যে তালের পাল্পটি বার করতে একটুকু কষ্ট হয় বই কি, তো আমার কিন্তু বেশ ভালো লাগে জানেন তো। আইবড়োতে আমি আগে এই তালের পাল্পটি বেশিরভাগ বার করতাম, হয় আমি না হলে ঠাকুমা, আমি বেশিরভাগ বার করতাম, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগতো। এর বাড়িতে হয়তো নানা রকম তালের বাল্ব বার করার মানে নানা রকম জিনিসপত্র রয়েছে, তবে আমাদের বাড়িতে তো এই চালনি করে বার করা হয়। আর আমার তো এই চালনি করে পাল্পটা বার করতে বেশি ভালো লাগে আর বেশি সুবিধা হয়। যতই অন্য কিছু দেখ না কেন, আমার তো এই চালনিটিতেই বেশি ভালো লাগে। আর গ্রামের মানুষেরই না এই জিনিসটার স্বাদ বা এই জিনিসটার আনন্দ উপভোগ করে। ওই যে তালতলা থেকে তালটা কুড়িয়ে এনে ঘষে পড়ে নানা রকম জিনিস করে খাওয়ার যে একটা স্বাদ, সেটার স্বাদ মানে অমৃত পুরো। আমার তো তালের জিনিস দারুণ লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো। এই যে 3টে আটিতে এই এতটা পরিমাণে পাল্প পেরিয়েছি, এই পাল্পটিতে আশা করছি হয়ে যাবে। তো দাঁড়ান, এটা ঢাকা দিয়ে রাখি ততক্ষণ কি ময়দাটা চেলে নিই, কারণ ময়দাটা মাখতে হবে তো। আর বাদ বাকি যে আটিগুলি আরে রয়েছে, ওই আটিগুলি আমাদের একটি জায়গাতে একেবারে ফেলানো হয়, ওই আটিগুলির থেকে আবার আকুর করা হয় জানেন তো। তো সেই কারণে মা বলে এক জায়গাতে রাখবি, তাহলে আকুর করলে ওই কালী পুজোর সময়তে খাওয়া হবে। তো দাঁড়ান, আটিগুলি এক জায়গায় করে নিই, তারপরে ওই এক জায়গাতেই রেখে দেবো। এই যে তালের আটির থেকে আকুরগুলি হয়, ওই আকুরগুলি যে খেতে কী অপূর্ব লাগে, যারা খাবেন তারাই বুঝবেন। গিয়ে তালের আটিগুলি রেখে দিয়ে চলে এসেছিলাম। তারপরে আটার পরিমাণটা একটু কম লাগছিল, তো 1 প্যাকেট মতো আটা চেলে নিলাম। তো ঘরের আটা আর ওই কন্ট্রোলের আটা মিক্স করা হয়েছে। তো দাঁড়ান, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে গুড় দিলাম, কারণ তালটা একটু টেস্ট করে দেখলাম তালের পাল্পটা একটুকু হালকা তেতো তেতো ভাব রয়েছে, তো সেই কারণে একটু পরিমাণে গুড় দিলাম মিষ্টির জন্য। এই তাল রুটিতে আবার গুড় না দিলে মোটেও ভালো লাগবে না জানেন তো। আর আজকে শুধুমাত্র যে তাল রুটি হবে তা কিন্তু নয়, আজকে তাল রুটি হবে প্লাস তাল পরোটাও করাবো মাকে ভাবছি। আমার তাল রুটির থেকে তাল পরোটা একটু বেশি পরিমাণেই ভালো লাগে। আর এই তাল রুটিগুলো এতটা পরিমাণে নরম হয় কি বলবো। আজকে তো ভেবেছিলাম যে তাল ফুরুলি করব, তবে আজকে আর করতে পারলাম না। তো ভাবছি যে কালকেও তাল ফুরুলি করব। এখনও পর্যন্ত তাল রয়েছে, তো এখনও পর্যন্ত 2টো রয়েছে, তবে যদি খারাপ বেরোয় কিছু করার নেই, তবে যদি ভালো বেরোয় কালকে আবার তাল ফুরুলি করব। ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ময়দাটা মাখা পুরো একদম কমপ্লিট হয়ে এসেছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।